সাথী সভাপতি, সম্মেলনে নির্বাচিত নতুন সম্পাদক, নতুন কমিটি, কিছুক্ষণ আগে যারা সংগঠনের প্রাক্তনী হলেন তারা সমেত এখানে যে সমস্ত ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা আছেন এবং সাধারণ মানুষ, এই যখন আমরা এখানে সমাবেশ করছি, রাজ্য জেলার নেতারা সঙ্গে আমাদের রাজিবুলের বাবা, আমাদের কাকা উনি আছেন, আরেকটা বাবা এখন কলকাতায় শ্যামবাজারের অবস্থান মঞ্চে বসে আছে, নাম সালেম খান। আগামীকাল আরেকটা দিদি আসবে শ্যামবাজার অবস্থান মঞ্চে, তার নাম প্রমীলা বিশ্বাস, বরুণ বিশ্বাসের দিদি। এরকম যারা নিজেদের ছেলেদের, বেটাদের, ভাইদের লাশের সওদা এই রাজ্য সরকারের সাথে করে দেয়নি, এই সমস্ত বাপেরা, দিদিরা আমাদেরকে প্রতিদিন লড়ে যাওয়ার সাহস আর প্রত্যয় আমাদেরকে জোগাড় করে দেয়। আমরা এনাদেরকে সম্মান জানাচ্ছি। ঠিক এই সময়কালে যখন এখানে সমাবেশ হচ্ছে, আমরা রাজ্য এবং জেলার একগুচ্ছ আমরা কর্মীরা যারা কাজ করি তারা যখন এখানে আছি, একগুচ্ছ কর্মীরা এখন মুর্শিদাবাদে তাদের জেলা সম্মেলনে যুক্ত আছে। এই আন্দোলনের একগুচ্ছ কর্মীরা এখন কলকাতার শ্যামবাজারে পাঁচমাথার মোড় থেকে মেট্রোর 1 নম্বর গেটের সামনে যে 19 দিন ধরে অবস্থান মঞ্চটা সেকেন্ড পেজে চলছে সেখানে আছে, বুক চিতিয়ে আছে, দাঁতে দাঁত চেপে লড়াই করছে। ঠিক একই সময়ে আমাদের এক গাদা কর্মী নেতৃত্ব, কেউ ঘাটালে, কেউ পাঁশকুড়াতে, কেউ খানাকুলে, কেউ বাগনানে, কেউ আমতাতে কোমর অবধি জলে নেমে আর সাধারণ মানুষের কাছে নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে, বন্যা দুর্গত মানুষদেরকে তাদেরকে উদ্ধারের কাজ করছে। ডিওয়াইএফআই তার সাথে ছাত্ররা এক ঝাঁক কর্মী, তার সাথে মহিলারা, একদম উত্তরের জলপাইগুড়ি থেকে শুরু করে একদম দক্ষিণের ঝাড়গ্রাম পর্যন্ত, কারো কাঁধে পতাকা আছে, কারো কাঁধে পতাকা নেই। তারা নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোথাও পাড়াতে বসে মিটিং করছে, কোথাও দেওয়াল লিখছে, কোথাও মানুষের কাছে যাচ্ছে। আবার এক গুচ্ছ আমাদের কর্মী আছেন যারা ঠিক এই সময় গোটা রাজ্যের যত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, যেগুলোকে ওই রাজ্যিকরের মতন ঘুঘুর বাসাতে পরিণত করতে চাইছে, সেখানে কর্মীরা দাঁতে দাঁত চেপে সেই উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে দুর্নীতির ঘুঘুর ফাঁদ ভেঙে দেবার জন্য সেখানেও লড়াই করছে। এই যে একসঙ্গে, আর ঠিক এক্ষুনি আমার মোবাইলে মেসেজ আসছে, আমাদের যুব কমরেডরা, কর্মীরা বলছেন যে 23 আর 24 তারিখ বন্যা দুর্গতদের জন্য প্রাণের কল দেওয়া যায় কি? প্রতিদিন, প্রতিটা মুহূর্ত এই গর্বের সংগঠনটা আমাদেরকে আরো বেশি গর্বিত এবং অহংকারী করছে না। অহংকার ঠিক জায়গা নয়, ঠিক কথাও নয়, কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে গর্বিত করছে যে গোটা রাজ্যের এই যুব আন্দোলনের কর্মীরা কেউ বসে নেই, গোটা রাজ্য জুড়ে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গোটা রাজ্যটাকে একটা অন্য রাজ্যে নিয়ে যাবার জন্য, অন্ধকার কানা গলি থেকে বের করে একটা নতুন সকাল দেখার জন্য যারা এই কর্মী হিসাবে চারিদিকে ছুটে যাচ্ছে, তাদের একটাই মাত্র কারণ হলো আমরা ডিওয়াইএফআই করি, যে ডিওয়াইএফআইটা ভগৎ সিংদের ডিওয়াইএফআই, যারা আমাদেরকে এই কাজগুলো করতে শিখিয়েছে। আমরা ডিওয়াইএফআই করি বলেই এই কাজগুলো করতে পারছি। এই ডিওয়াইএফআই এর এটাই গঠনতন্ত্র, আমাদের এটাই কর্মসূচি যে আমাদেরকে 2 বছর অন্তর আমাদের জেলা কমিটির সম্মেলনটা করে একটা নতুন নেতৃত্বকে, একটা কমিটিকে, একটা যৌথ লিডারশিপকে আমাদেরকে নির্বাচিত করতে হয়। কেন? আগামী দিনে গোটা জেলার, গোটা রাজ্যের, গোটা এলাকার খেটে খাওয়া মেহনতি মানুষ শুধু নয়, গোটা এলাকার, গোটা জেলার সাধারণ মানুষের কাজ ও শিক্ষার দাবিতে এই লড়াইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারই
সম্মেলন হয়েছে গতকাল থেকে, চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আমাদের সমালোচনা করতে টিভির খবরের চ্যানেল দেখতে হবে না, আমাদের সমালোচনা করতে আমাদেরকে সিবিআই, সিআইডি আর অন্য কেউ দুর্নীতির দায়ে আমাদেরকে ডেকে পাঠাবে। ডিওয়াইএফআই এর কাজ করার জন্য আমাদেরকে কেউ আলাদা করে মেডেল পরাতে আসবে না। আমাদের সমালোচনা, আমাদের জবাবদিহি, আমাদেরকে মেডেল পরানোর কাজ। এরকমই 2 দিনের সম্মেলন করে আমরা নিজেরাই নিজেদেরকে মেডেল পরাই, নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দিই, নিজেরাই নিজেদের চুলচেরা বিশ্লেষণ করে আর তাদের সমালোচনা করি। যেটা ভুল হলো, এটা ঠিক হলো, এই ভুলটাকে রেকটিফাই করতে হবে, ঠিকটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের সংগঠন। প্রাক্তনীরা এই ব্যাটনটাই আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। প্রতিদিন সেই ব্যাটনটাকে, সেই মশালটাকে গ্রামে গঞ্জে, শহরে, মফস্বলে, ক্ষেতের আলে, কারখানার গেটে, আইটি সেক্টরের বাইরে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বাইরে, আর্চিকরের বাইরে, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে, বর্ধমানের রাইস মিলগুলোর বাইরে, পাড়ার মাথাতে, তাসের আড্ডায়, চায়ের দোকানে, খেলার মাঠে, থিয়েটারের মঞ্চে প্রতিদিন আমাদেরকে এই মশাল জ্বালাতে আমাদের সংগঠন, তার কর্মসূচি, তার গঠনতন্ত্র, তার পূর্বসূরীরা, তার নেতারা আমাদেরকে শেখায়। আমরা নতুন কিছু বিরাট কাজ করছিলাম। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে 68তে ডিওয়াইএফ, 80 থেকে ডিওয়াইএফআই এ কাজ করে চলেছে। সবসময় সহজ পরিস্থিতি ছিল না, প্রতিটা দিন প্রতিকূলতার সাথে এগিয়ে যেতে হয়েছে, প্রতিটা দিন লড়াই করতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে, শহীদ হতে হয়েছে, জেল কাটতে হয়, মার্ডার হতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়েছে, কিন্তু পায়ের নিচে জমিটাকে প্রতিদিন শক্তও করতে হয়েছে। এটা আমদানি করতে লাগে না, এটা আদর্শের মধ্যে আছে। হ্যাঁ, এটাকে চর্চা করতে হয়, কিন্তু এটা রাজনীতির মধ্যে আছে। লালবাজার ডেকে পাঠিয়েছিল আমাদের, সিডিও ডেকে পাঠিয়েছিল সাহায্য করার জন্য আমাদের সংগঠনের কর্মীদেরকে। নাম যে কেউ হতে পারে, বিকাশ হতে পারে, পৌলভী হতে পারে, দিদিতি হতে পারে, বর্ণনা হতে পারে, দেবাঞ্জন হতে পারে, মীনাক্ষী হতে পারে, টিপুদি হতে পারে, কোনো ম্যাটার হয় না। সংগঠনের কর্মী, তাদেরকে ডেকে পাঠিয়েছে। একই প্রশ্ন, কেন আটকালেন গাড়িটা? কি ভেবেছিলেন? কি চাইছিলেন? কোথায় গেলেন? কিসে চেপে গেলেন? কখন খবর পেলেন? কমরেডদেরকে কখন খবর দিলেন? সিদ্ধান্ত কোথায় করলেন? ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কাকে কাকে মেল করেছিলেন? কে আপনার আইনজীবী? পরিবারের সাথে দেখা করেছিলেন? আর সব শেষে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, কেন গাড়িটা আটকালেন? আমাদের কাছে একটাই জবাব ছিল, ডিওয়াইএফআই করি তাই গাড়িটা আটকেছি, এর বাইরে আমাদের কাছে অন্য কোনো কারণ নেই। ঘাবড়ে গেছে। এই উত্তর তো কোনোদিন আশাও করিনি, আর এই উত্তরে কি লিখবো? জবান বন্দি বয়ানও লিখতে পারছে না যে গাড়ি কেন আটকেছ না, ডিওয়াইএফআই করি বলে। যারা সংগঠনে আছে তারা বলছে, হ্যাঁ এর বাইরে তো কোনো কারণ নেই, ডিওয়াইএফআই করি তাই গাড়ি আটকেছে। আর পুলিশ, লালবাজার, সিজিও ওরা ভাবছে যে এটা আবার কেমন কারণ যে ডিওয়াইএফআই করে বলে গাড়ি আটকেছে। ডিওয়াইএফআই করি বলে সব গাড়ি আটকাবো যে গাড়িগুলো দুর্নীতি করবে, ডিওয়াইএফআই করি বলে সেই গাড়িগুলো আটকাবো যে গাড়িগুলো মেয়েদেরকে অপমান করে, ডিওয়াইএফআই করি বলে সেই গাড়িগুলোকে আটকাবো যে গাড়িগুলো এখানে গরু পাচার করে, বালি পাচার করে, কয়লা পাচার করে, আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বাড়ির পরিবারের ছেলেগুলোকে চাকরি পেতে দেয় না, শিক্ষাঙ্গনে যেতে দেয় না। তাই যারা দুর্নীতির গাড়িটা চালায়, এই সবকটা গাড়িকে আটকানোর জন্যই ডিওয়াইএফআই আমাদেরকে শিখিয়েছে। আজ শেখায়নি, জন্মলগ্ন থেকে শিখিয়ে এসছে। ইমপ্লিমেন্টটা করা আমাদের কাজ, করছি। কিন্তু কেন ডিওয়াইএফআই কে গাড়ি আটকাতে হয়? কেন ছাত্রদেরকে গাড়ি আটকাতে হয়? কেন এই গাড়ি চলবে? কেন চলবে? সংগঠন তারই দিক নির্দেশ করেছে। কেন?
খারাপভাবে নেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, রাজীবুলের নামে আমাদের সম্মেলন, সমাবেশের মঞ্চ, নগর এইসব হয়েছে। রাজীবুলের বাবা আমাদের কাকা আমাদের সাথে আছেন, আমাদের প্রাক্তনীরা আছেন। ভরসা ভঙ্গের গল্প চলছে, ভরসা, আস্থা ভঙ্গ। কম বয়সী ছেলে মেয়েরা আছে, প্রেম করে, ভালোবাসার সম্পর্ক, সেখানেও বিশ্বাস, আস্থা, মান অভিমানের জায়গা থাকে, স্বামী স্ত্রীতেও থাকে। কোনো কাজে, কোনো ব্যবসায় যদি শেয়ার থাকে, সেখানেও অবিশ্বাসের বাতাবরণ কখনো কখনো তৈরি হয়। এদিকে রাজ্যের পুলিশ প্রশাসন আছে, স্বাস্থ্য দপ্তর আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মেয়েরা নাইট ডিউটি করবে না। তাহলে মনে করুন, আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই এবং আমাকে যদি জেলে থাকতে হয়, তাহলে তো আমি তো কোনো মহিলা সেলেই থাকবো নাকি? মহিলা সেলে থাকবো তো। আর মহিলা সেলে থাকতে গেলে মহিলা পুলিশকেই তো ডিউটি দিতে হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই নিদান কি করে দিলেন যে নাইট ডিউটি বন্ধ করে দিতে হবে। তাহলে রাজ্যের মহিলারা যারা জেলে আছে তাদের সেখানে নাইট ডিউটিটা কারা দেবে? তাই কি পশ্চিমবঙ্গের জেলগুলোতে লোকসভা ইলেকশনের আগে 196 জন পোয়াতি বেরোলো? অভিমুখী অমিত বলেছে যে একটা সরকারের সিদ্ধান্ত, একটা কাজ, একটা পলিটিক্স, একটা রাজনীতি তার অভিমুখ নির্দিষ্ট করে দেয়। এখন পুলিশ ডিপার্টমেন্টে মানে ধরে নিন একজন মহিলা ডাক্তার আছে, তার একজন থিসিস কমপ্লিট করার জন্য তার একজন স্যার আছেন, তিনি একজন এইচওডি, তিনি একজন পুরুষ ডাক্তার। মমতা ব্যানার্জির সরকার হয়তো ভুলেও নিজের স্যারের কাছে যাবে না রাতের বেলা। কেন? যে রাতের বেলা গেলেই ও তোমার রেপ করে দেবে, তাই তো বলেছে, এর বাইরে তো কিছু বলেন। সমাজকে সুস্থ করছেন না তো, সমাজকে অসুস্থ করে দিচ্ছেন, বিশ্বাস ভঙ্গের পরিবেশ তৈরি করছেন। ওই প্রাইমারি স্কুলে গিয়ে কোনোদিন তো দিদিমণি আর মাস্টারমশাইকে আলাদা চোখে দেখিনি। দুটোই শিক্ষক ছিল, একটা দিদিমণি, একটা মাস্টারমশাই। রাজ্যের সরকারের নিদান দেবার অভিমুখ কি? যে দিদিমণি মাস্টারমশাইকে বিশ্বাস করবেন না? এই এত কিছু অবিশ্বাস, আস্থার পরিবেশে আমরা সবথেকে বেশি বিশ্বাস করি ডাক্তারকে। তাও ডিটারজেন্ট, ওই ঘড়ি ডিটারজেন্টের মতন নয়, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, এসা নেই। পাড়াতে বললাম কয়েকদিন ধরে খুব পেটে ব্যথা করছে, বুঝলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বললো ওই ডাক্তারটা ভালো, ওর এরকম একবার পেটে ব্যথা হয়েছিল, ওই সারিয়ে দিয়েছিল। বললো এই আমার বন্ধু, ও যখন বলেছে তখন ওই ডাক্তারটার কাছেই যাবো। গেলাম, ডাক্তারবাবু নাড়ি টিপলেন, আমি বললাম আমার এই এই অসুবিধা হচ্ছে। ডাক্তারবাবু টেস্টের রিপোর্ট করতে দিলেন, কিন্তু তার আগেই 4টা ওষুধ খসখস করে লিখে দিলেন। আমি পড়তেও পারলাম না কি ওষুধ লিখেছে, আমি এটাও বুঝতে পারলাম না কোনটা খাবার আগে কোনটা খাবার পরে। আমি সোজা কাগজটা নিয়ে ওষুধের দোকানে চলে গেলাম। দোকানদার ওষুধের ডাক্তারের লেখা দেখে বলে দিল এই এই ওষুধটা দে, ওই ওষুধটা দে, সেই ওষুধটা দে। দিল, তারপর বললো এটা খাবার আগে খাবেন, এটা খাবার পরে খাবেন, এটা এইভাবে খাবেন, ওটা গরম জলে খাবেন। আমি বললাম ডাক্তারবাবু এই ওষুধের দোকানদারকে আমি ভুলে যাবো, আপনি একটু কাগজের উপরে লিখে দিন। সে আবার কাগজের উপরে লিখে দিল এই ওষুধটা গরম জলে গুলে খাবেন, এটা খাবার আগে, এটা খাবার পরে, এটা শোবার আগে। আমি ফিরে একটা বার কাউকে জিজ্ঞেস করিনি যে ওষুধটাতে কি কম্পোজিশন আছে। আমি ফিরে একবার ওষুধটার কোম্পানির নাম জিজ্ঞেস করিনি। আমি একবার জানতে চেষ্টা করিনি যে এই শাড়িটার দাম কত না 660 টাকা। দোকানদারকে যখন কিনতে গেছি বলেছি 500 টাকা নাও। ওষুধ কিনতে যাওয়ার সময় ভুলে একবারও বলি না যে এই ওষুধটার দাম 50 টাকা, 40 টাকাতে নাও। বলি না। ওষুধের দোকানদার যদি বলে যে এই ওষুধটার এই কম্পোজিশনে সেম কম্পোজিশনের অন্য কোম্পানির ওষুধ আছে, ডাক্তারবাবু যেটা লিখেছেন সেই ওষুধটা পাচ্ছি না দিদি, আপনি এটা নিয়ে যান। আমি শুধু দ্বিতীয়বার
জিজ্ঞেস করি যে দাদা একই ওষুধ তো? বলে হ্যাঁ একই ওষুধ, এটা না পেলে আপনি এটা খেতে পারেন, অসুবিধা নেই। আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করি না কম্পোজিশন মানে কি গো, জিজ্ঞেস করি না। কেন? কারণ ওষুধের প্রতি, ডাক্তারের প্রতি একটা অগাধ বিশ্বাস, ভরসা আছে যে আমার শরীরের কষ্ট দূর করে দেবে। আজকে আরজি কর হসপিটাল, সন্দীপ ঘোষ, নির্যাতিতা, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিরূপাক্ষ, অভিক দে আর অভিষেক ব্যানার্জি, এরা ওষুধের সাথে মানুষের বিশ্বাসের সম্পর্কটাও নষ্ট করে দিল। এবার মানুষ আর ওষুধকেও ভরসা করতে পারছে না, ডাক্তারকেও ভরসা করতে পারছে না, মেডিকেল কলেজকেও ভরসা করতে পারছে না। কোথায় যাব? কোথায় যাব? কোথায়? आंखों का ऑपरेशन होता है मेटिया बुरुज में, मोतियाबिंद का, बंगला में जिसको छानी का ऑपरेशन बोला जाता है। 20 को लोगों का आंखों का रोशनी चला गया। क्यों? क्योंकि सलाइन में फंगस वाला सलाइन था। একটা এক্সপায়ারি ডেটের স্যালাইনকে উপরে কাগজটা তুলে দিয়ে অন্য একটা লেবেল পাঠিয়ে দিয়ে চিপকে দিয়ে আর সেই স্যালাইন চাপিয়ে দিলেন আমাদের শরীরে। বিশ্বাস করতে পারবো ডাক্তারদেরকে? বিশ্বাস করতে পারবো মেডিকেল সায়েন্সকে? বিশ্বাস করতে পারবো ওষুধকে? বিশ্বাস করতে পারবো ওষুধের দোকানদারগুলোকে? তাহলে ডাক্তার, মেডিকেল কলেজ, ওষুধ আর ওষুধের দোকানদারকে মানুষের অবিশ্বাসের পাত্র বানিয়ে দিচ্ছে না। সুস্থ পরিবেশ তৈরি হবে? হবে না। যান গ্রামীণ হেলথ সেন্টার গুলোতে খোঁজ নিন কি বলছে, দেখুন কিসের জন্য ছিল। স্বাধীনতার পর পর ভোর কমিটি বলেছিল 2 বুথ পিছু একটা উপস্বাস্থ্য কেন্দ্র। থামায় महाराष्ट्र सरकार 2011 तक 1326 স্বাস্থ্য কেন্দ্র ছিল। সেখান থেকে যেদিনকে বামফ্রন্টের লাল ঝান্ডা সরকার বিদায় নিচ্ছে সেদিন 13,000 হেলথ সেন্টার আর 42টা সুপার স্পেশালিটি হসপিটাল। কি হয়? রাজ্যের প্রেসিডেন্ট, রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার সুনীল মাহাতো, ধ্রুবজ্যোতি সাহা এরা যখন পুরুলিয়া জেলা হসপিটালে এরা যখন গেল ডেপুটেশন দিতে, তখন বেডের নিচে ছাগল ঘুরে বেড়াচ্ছে। এবার ছাগলের ছাগল চারণ ভূমির অভাব হলো নাকি হসপিটালটা ছাগল চারণ ভূমি হয়ে গেল বোঝা যাচ্ছে না। তাহলে বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ হয়, এবারে হসপিটালে ছাগল তাড়ানোর পোস্টেও লোক নিয়োগ করতে হবে, কারণ হসপিটালে ছাগল ঢুকে যাচ্ছে। তার মানে যে পোস্টগুলোতে লোক দরকার ছিল সেই পোস্টগুলোতে লোক থাকছে না। কেন? পশ্চিমবঙ্গে গত বছর পর্যন্ত 6,25,000 শূন্য পদ और इस साल 10 लाख से ज्यादा रिक्त पदे हैं। हेल्थ डिपार्टमेंट बात की কি করে এরা? গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিযুক্ত হয় কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ মেডিকেল স্টাফ, কেউ অ্যাম্বুলেন্সের চালক, কেউ সুইপার, কেউ প্যারামেডিক্যাল স্টাফ। তার মানে রিক্রুটমেন্ট হচ্ছে না, লোক নিয়োগ হচ্ছে না, চাকরি পাচ্ছে না। কেন চাকরি পাচ্ছে না? কারণ সরকার লোক নিতে পারছে না, নিচ্ছে না। কিন্তু সরকারি জেলা हॉस्पिटलগুলো সেখানে তো লোক আছে। ওই তো হাওড়া জেলা हॉस्पिटल है, 13 साल का एक लड़की जब रात के 9 बजे उसका सीटी स्कैन करवाने के लिए लिया जाता है, तब जो स्टाफ उसको ले जाता है वही उसका कपड़ा खोल के उसका भी शिरोधानी कर কে নিয়োগ করলো? সুপার বলছে আমি জানি না। কে নিয়োগ করলো? অ্যাসিস্ট্যান্ট সুপার বলছে আমি জানি না। কে নিয়োগ করলো? ডিএমওএইচ বলছে জানি না। কে নিয়োগ করলো? সিএমওএইচ জানি না। মমতা ব্যানার্জির কথা তো ছেড়েই দিন, কি জানে না জানে আমরা জানি না। কে নিয়োগ করলো? তার পুলিশ ভেরিফিকেশন কি? কেউ আছেন এখানে কলেজে লেকচারারের কাজ করেন, সেক্টে আছেন? কেউ আছেন? কেউ একজন কলেজে আছেন, লেকচারারের কাজ করেন, সেক্টে আবার ফিরে তাদের পার্মানেন্ট হয়েছে? কেউ নেই।
কোনো কলেজের স্টুডেন্ট যদি থাকেন, ছাত্ররা যদি থাকে, তো কলেজের সেক্টে চাকরি পাওয়া মানে পার্মানেন্ট হয়ে যাওয়া সেই লেকচারারদেরকে জিজ্ঞেস করুন। 20 বছর, 22 বছর, 12 বছর, 18 বছর ধরে চাকরি করা কলেজের লেকচারাররা এই গভর্নমেন্টটা আসার পর তাদেরকে একদিন এই বর্ধমান থেকে, গোটা রাজ্য থেকে ট্রেনের টিকিট করে কলকাতা যেতে হলো। কেন? তার সুগার আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার চোখে চশমা লাগে কিনা, তার কোমরে ব্যথা আছে কিনা, না তার হাঁটুগুলো গিরগির করে, তার জন্য। পড়াবে জীবন বিজ্ঞান, পড়াবে হিস্ট্রি, পড়াবে ইকোনমিক্স, বলছে তোমার সুগার আছে কিনা টেস্ট করতে হবে। একজন লেকচারার যে 20 বছর, 12 বছর, 18 বছরের চাকরি করে, তাদেরও ফিরে মেডিকেল টেস্ট হলো, তাদেরও ফিরে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। কিন্তু হসপিটালে, কন্ট্রাকচুয়ালে, সিটি স্ক্যানে, ওটিতে, বিভিন্ন ইনফেকশাস ডিপার্টমেন্টে যারা গেটে দাঁড়িয়ে থাকে তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না, তাদের কোনো চেক আপ হবে না, তাদের কোনো নির্দিষ্ট নিয়োগের ক্রাইটেরিয়া থাকবে না। কতজনকে রিক্রুট করলো, কতজন আছে, সে বেতন পাচ্ছে কিনা, সে মাতাল অবস্থায় ডিউটি আসছে কিনা, সে মুখে গুটকা চিবাতে চিবাতে আর একটা ইনফেকশাস ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আছে কিনা। কেন কেন এই গোটা সমাজ ব্যবস্থাটাকে অসুস্থ করে দিচ্ছে? কারা করছে? কেন করছে? দুর্নীতিতে ডুবে গেছে গোটা রাজ্যটা। লোকসভা ইলেকশনের আগে এখানেই আমরা সভা করেছিলাম। लोकसभा निर्वाचन प्रार्थी कमरेड श्यामली प्रधान के लिए उस दिन भी हम लोग यही बोले थे कि हम लोग DYFI छात्र युवा आंदोलन के हम लोग कर्मी हैं। हम लोग श्यामली प्रधान को वोट देने का मांग आप लोगों से इसीलिए कर रहे हैं कि আমরা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা মাথা উঁচু করে বাঁচতে চায়, দুর্নীতির কাছে মাথা নামাতে চায় না। আজকে দুর্নীতির পরিবেশে যারা যেখানে কন্ট্রাকচুয়ালে আছে, আসলে তাদেরকে দুর্নীতির কাছে মাথা নামাতে এই রাজ্যের সরকারটা বাধ্য করছে। আমরা যে রাজনীতিতে আছি, আমরা যে আদর্শে কাজ করি, আমরা যে সাংগঠনিক পদ্ধতিতে কাজ করি, সেখানে আমরা শিখি, এটা শিখি যে পুঁজি, টাকা পয়সা যখন পকেটে থাকে তখন তার পকেট থেকে বেরিয়ে থলিতে যেতে চাই, ব্যাগে যেতে চাই, আলমারিতে যেতে চাই, ব্যাংকের লকারে যেতে চাই, শেয়ার বাজারে যেতে চাই। তার মানে সে তার গন্ডিকে বাড়াতে চায়। পুঁজি যখন তার মুনাফা, তার লাভ আরো বাড়ে, তখন সে তার ছোট এলাকার গন্ডি ছড়িয়ে যায়। তার কাছে কোনো গন্ডি, তার কাছে কোনো মাইনে রাখে না। পুঁজির লাভ, মুনাফা যখন আরো বাড়ে, তখন সে তার রাজ্যের গন্ডি ছাড়িয়ে যায়, তারপরে সে দেশের গন্ডি ছাড়িয়ে যায়, তারপরে সে গোটা দুনিয়াতে ইন্টারন্যাশনাল যে গন্ডি আছে সেটাও ছাড়িয়ে যায়। আস্তে আস্তে মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধ, দায়বদ্ধতা, সামাজিকতা সবকিছুকে নস্যাৎ করে দেয় এবং তারপর সে কোনো একটা দেশের, কোনো একটা রাজ্যের, কোনো একটা রাষ্ট্রের সরকারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চায়। আর যখন পাড়ার পেঁচি মাতালগুলো আর ছোট ছিচকে দুর্নীতিগ্রস্ত লোকগুলো তাদের আঙ্গুল ফুলে যখন কলা গাছ হয়ে যায় আর তারা যখন তাদের পুঁজির শুধু লাভটা দেখে, তখন তাদের কাছে গোটা সরকার, গোটা সিস্টেম, গোটা প্রশাসনিক স্তম্ভগুলো তাদের কাছে হাঁটু গেড়ে বসে যায়। আমরা জানতে চাই মমতা ব্যানার্জির সরকার কোন পাড়ার পেঁচি আর দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে আর দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে আর আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে তাদের কাছে হাঁটু গেড়ে বসে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলতে পারছেন না? কার কাছে? দুর্নীতিগ্রস্তরা, গুন্ডারা, রেপিস্টরা, মার্ডারাররা, এরা চালাবে দেশের প্রশাসন, এরা চালাবে রাজ্যের প্রশাসন। রাজ্যের মানুষ কোথায় যাবে? কাকে বলে অনারোগ্যতা? কাকে বলে নৃশংসতা? একটা হসপিটালের ভেতরে একজন মহিলা ডাক্তার খুন হয়ে যায়, খুন হওয়ার আগে রেপ হয়। বাপ মাকে প্রতিদিন খবরের কাগজ খুলে পড়তে হচ্ছে যে আমার মেয়েকে একজন রেপ করেছিল না 4 জন রেপ করেছিল। বাপ মাকে টিভি খুলে এটা দেখতে বাধ্য হচ্ছে যে আমার মেয়ের পোস্টমর্টম রিপোর্টে কত গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। বাপ মাকে খবরের কাগজে, টিভি খুলে, রাস্তায় বক্তৃতা দেয়, এ কথা কানে তাদেরকে শুনতে হচ্ছে যে আমার মেয়ের শরীরের নিচের পোশাকটা ছিল কিনা। যারা বাপ মা আছেন তারা একবার ভাবুন, তার
পারবেন তো নিজের মেয়েটার মরে যাবার পর বাড়িতে বসে এই শব্দগুলো শুনতে, যে আমার মেয়ের মাথাটাতে শেষ রাতে একটা ক্ল্যাচার ক্লিপ ছিল, সেই ক্লিপের ভাঙা অংশটা তার গোপন অঙ্গের কাছে এক টুকরো পড়েছিল, আর এক টুকরোর খোঁজ পাওয়া গেল না, যেটা বাইরে আছে না শরীরের ভিতরে আছে। পশ্চিমবঙ্গে আমরা নাগরিক, পশ্চিমবঙ্গের এরকম একটা মা বাবাকে শুনতে হচ্ছে যে আমার মেয়ে, তার যখন ডেড বডিটা পাওয়া গেল তখন তার মাথার গোছা গোছা চুলটা চারিদিকে পড়েছিল, তার চোখের মনি থেকে রক্ত বেরোলো, তার গলা মুখের হাড়টাকে চাপ দিয়ে ভেঙে দিয়েছিল, তার গোটা মুখটা ক্ষতবিক্ষত ছিল। বাপ মাকে এটা খবরের কাগজে, ফেসবুকে, খবরের চ্যানেলে আর বক্তৃতাতে আর পোস্টমর্টম রিপোর্টে যে রিপোর্টটা ল্যামিনেশন করে বাঁধিয়ে রেখেছে, কেন না এটা বিচারের জন্য আমার কাজে লাগবে। সেই যন্ত্রণাময় পোস্টমর্টম রিপোর্টটাকে আলমারিতে ফাইল বন্দি করতে হচ্ছে। যে পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে যে মেয়েটাকে 31 বছর ধরে আমি পড়ালাম, লেখালাম, খাওয়ালাম, চুল বেঁধে দিলাম, জামা কাপড় পরিয়ে দিলাম, মেয়েটাকে ডাক্তার করলাম, সেই মেয়েটার কোমর আর জাঙ্গের মাঝখানে যে নরম হাড়টা আছে সেই হাড়টাও ভেঙে দিয়েছে। আর সেই রিপোর্টগুলো যে পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে সেটাকে ল্যামিনেশন করে একটা নতুন ফাইল কিনে আর সেখানে যত্ন করে যাতে হারিয়ে না যায় তার জন্য আলমারিতে, যেখানে মেয়েটা সব থেকে ভালো কাপড়টা যত্ন করে ন্যাপথলিন দিয়ে তার মা রাখত, সেখানে তার এই যন্ত্রণাময় পোস্টমর্টম রিপোর্ট বানাচ্ছে। কেন? নিজেকে প্রশ্ন করুন। আবেদন আমাদের, অনুরোধ আমাদের, নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, আমরা চাই, এসএফআই চাই, অ্যাডভা চাই, বামপন্থীরা চাই, সাধারণ মানুষ চাই, ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, আইনজীবীরা চাই, যারা সিনেমা করে, থিয়েটার করে, নাটক করে, গান করে, আঁকে, কবিতা লিখে, তারা চাই, যারা বাড়িতে ঘন্টা দিয়ে রাত দিন রান্না করে, বাড়িতে দেখভাল করে, তারাও রাত দখল করছে, তারাও চাই, নির্যাতিতার মা বাবাও চায়। তাই তো সুপ্রিম কোর্টে উকিল দাঁড়িয়েছে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবি, তাই তো উকিল দাঁড়িয়েছে। সেই উকিল কি চাইছে সুপ্রিম কোর্টে? সেই উকিল চাইছে যে নির্যাতিতা দোষীদের শাস্তি হোক। কারা খুন করলো, কারা রেপ করলো, কেন খুন হতে হলো, কেন রেপ করতে হলো, কেন একজন সিভিক ভলেন্টিয়ার বাবা জমিদারি ভেবে আচ্ছি করে ওই চেস ডিপার্টমেন্টটাতে রাত্রি 3টের সময় ঘুরঘুর করে, সেটাই তো জানতে গেছে উকিলরা। খরচ না নির্যাতিতার পরিবারকে দিতে হয়নি, বিবেকের দংশনের কাছে আইনজীবীরা সে পয়সা নেয়নি, কিন্তু সুপ্রিম কোর্টে একটা কাগজ বের করতে গেলে, সরকারি ফাইল থেকে কোনো কাগজ বের করতে গেলে ন্যূনতম তো খরচা আছে। সেই খরচাটা কে দিচ্ছে? দিচ্ছে রাজ্যের, দেশের সাধারণ মানুষেরা। যেটুকু খরচা লাগে নির্যাতিতার পরিবারকে দিতে হয়নি। উকিলরা লড়াই করছে সুপ্রিম कोर्टे, কেন ना निर्यातिता दोषीদের শাস্তি হোক। अब आप लोगों के पास हम लोगों का सवाल है कि আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে নির্যাতিতা দোষীদের শাস্তি চাইতে, এই আইনজীবীদের বিপক্ষে কারা দাঁড়িয়েছে আর কেন দাঁড়িয়েছে? একদল উকিল দাঁড়িয়েছে নির্যাতিতার মা বাবার ওকালতনামা নিয়ে, ডাক্তারদের ওকালতনামা নিয়ে যে নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, রেপিস্টদের মার্ডারারদেরকে সাজা দিতে হবে। ওদের বিরুদ্ধে যে উকিলগুলো দাঁড়িয়েছে তারা কেন দাঁড়িয়েছে? কেন দাঁড়িয়েছে তারা? তারা কি নির্যাতিতা দোষীদের শাস্তি চায় না? তাহলে বিরুদ্ধে দাঁড়ানোর কি আছে? এবার তো অন্তত পক্ষে স্টেট, রাজ্য, অপরাধীরা তাদের পক্ষে কেউ তো কোর্টে না দাঁড়াতেই পারতেন। আত্মহত্যা
সাজা দাও। কেন দাঁড়ালেন এই আবেদনের বিরুদ্ধে? উকিলরা বিনা পয়সায় দাঁড়িয়েছে, পারিশ্রমিক নিচ্ছে না। কে দিচ্ছে পয়সা? শুনেছেন তো 41 জন উকিল দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে। নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি যারা করছে তাদের জন্য যে উকিলরা দাঁড়িয়েছে, তার বিপক্ষে 41 জন উকিল দাঁড়িয়েছে, পয়সা নিয়ে দাঁড়িয়েছে। কে দিচ্ছে পয়সা? কে? আমাদের রাজ্যের সরকার পয়সা দিচ্ছে। কেন? কার পয়সা দিচ্ছে? কাদের পয়সা দিচ্ছে? যে পয়সাটা রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ওখানে উকিল দাঁড় করিয়ে নির্যাতিতা দোষীদের শাস্তির বিরুদ্ধে উকিল দাঁড় করিয়েছে, যে পয়সাটা দিচ্ছে সেই পয়সাটা কার বাবার? কেন দিচ্ছেন? দাঁড়াবেন না রাস্তায়? পুলিশরা শান্তিতে আছে? নেই। দুটোই উপায়, জুতো খুলে দিদিমণির বাড়িতে হয় খিচুড়ি সার্ভ করো, নাহলে টেবিলের তলায় ঢুকে যাও। আপনাদের কাছে আমাদের আবেদন, আমরাও জানি আপনারাও অনেকে আছেন যারা মাথা তুলে বাঁচতে চান, লড়াই করতে চান, মানুষকে সুরক্ষা দিতে চান, আইন অনুযায়ী কাজ করতে চান। আপনাদেরকে আমরা বামপন্থী ছাত্র যুব মহিলা এবং ডিওয়াইএফআই আপনাদেরকে কথা দিচ্ছি, ভেতরে লড়াইটা করে দেখুন। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, থানার বাইরে আমরা দাঁড়িয়ে থাকবো আপনাদেরকে সুরক্ষা দিতে। আপনারা আমাদেরকে দিতে পারছেন না, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমরা নিচ্ছি। মানুষের প্রয়োজনে পুলিশ, মানুষের প্রয়োজনে আইন, মানুষের প্রয়োজনে কোর্ট, মানুষের প্রয়োজনে বিচার ব্যবস্থা, মানুষের প্রয়োজনে বিধানসভা। যদি মানুষের প্রয়োজনে তারা মানুষকে সুরক্ষা দিতে না পারে, রাস্তায় দাঁড়িয়ে সমস্ত পিলার মানুষ নিজের প্রয়োজনে ফিরে ভেঙে ফিরে গড়ে নেবে। তাই সেই দিনটার জন্য তৈরি থাকতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনার ভাগের লড়াই কেউ লড়ে দিতে পারবে না। যে যেখানে আছেন নিজের ভাগের লড়াইটা নিজে করুন। আপনি কোনো মেয়ের বাপ হতে পারেন, কোনো ছেলের বাপ হতে পারেন, না হতে পারেন। দিনের শেষে রক্ত মাংসে, মস্তিষ্কে, মেরুদণ্ডে, কোমরের জোরে, বুকের পাঁজরে আমরাও দিনের শেষে একটা মানুষ। জঙ্গলেরও কানুন থাকে, সেখানে কোনো বাঘের বাচ্চাকে অন্য বাঘ এসে কেটে মেরে ফেলে দেয় না। অস্তিত্বের সংকটে সবাই অভিযোজিত হবার জন্যে, লড়াই করে জিতে থাকার জন্যে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু জঙ্গলেরও একটা নিয়ম থাকে। মানুষের রাজত্বে, মানুষের সমাজে কেন এই নিয়মগুলো চলে যাচ্ছে? আরজি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আমরা যখন চারিদিকে সাধারণ মানুষ তারা যখন লড়ছে, তারা যখন রাত দখল করছে, দিন দখল করছে, প্রতিদিন তারা যখন স্লোগান শাউটিং করছে, থানা ঘেরাও করছে, হেলথ সেন্টারের বাইরে থাকছে, আর এক দল প্রশাসনিক লোক আছে, সেটা স্বাস্থ্য দপ্তর হতে পারে, সেটা পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, তারা যখন প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে দোষীরা যাতে শাস্তি না পায়। কেন? কারণ দোষীরা যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে তৃণমূলের পচা আলুটাকে ঝুড়ি থেকে বের করে ফেলে দিবে রাজ্যের মানুষ। তাই যখন গোটা রাজ্য উত্তাল, আরজি করে ডাক্তারবাবুটার, রেপিস্ট আর মার্ডারারদের শাস্তির দাবিতে, ঠিক তখনই একটা 4 বছরের মেয়ে রেপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা 9 বছরের বাচ্চা মেয়ের গোটা শরীরে দুষ্কৃতীরা শুধু কামড়ে আর চিবিয়ে দিচ্ছে। ঠিক তখনই একটা 24 বছরের মেয়েকে রেল লাইনের ধারে অর্ধ উলঙ্গ অবস্থায় পাওয়া যাচ্ছে। ঠিক তখনই একটা আদিবাসী মেয়েকে হসপিটালে ভর্তি করেছে, ডাক্তার নার্সরা মিলে তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে। একটা মানসিকতার বিরুদ্ধে লড়াই, একটা উন্নত সমাজ গড়ে তোলার লড়াই। আর এই লড়াই আমাদের কাছে কাজের লড়াই, আমাদের এই লড়াই শিক্ষার লড়াই। কারণ শিক্ষাতে কোথাও না কোথাও কিছু না কিছু ফাঁক থেকে যাচ্ছে, তাই মানুষগুলোকে মানুষ হিসাবে গড়ে তোলা যাচ্ছে না। তাই কাজের অধিকার থাকছে না, কাজ পাচ্ছি না বলে আজকে রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে।
তাই পূর্ব বর্ধমানে জেলার সম্মেলন, এই সম্মেলনে যতটা কাটুয়া তাপ বিদ্যুৎ কারখানাতে ধীরে সেখানে প্রোডাকশন করার জন্য, লড়াইকে তীব্রতর করার জন্য দাবি উঠেছে, ঠিক ততটাই রাইস মিলগুলোতে যে সমস্ত যুবরা কাজ করে তাদের বেতন, তাদের ভবিষ্যৎ, তাদের সামাজিক সুরক্ষা কি হবে তারও দাবি উঠেছে। ঠিক ততটাই দাবি উঠেছে কাটুয়া থেকে আহমেদপুর পর্যন্ত রেল লাইনটা কি হবে। তাই আমাদের কনফারেন্সে দাবি উঠেছে আমাদের জেলার পরিযায়ী শ্রমিকরা কেন, আমার জেলা যেখানে ধানের গোলা সেখানে কেন, দক্ষিণের রাজ্যগুলোতে, সাউথের স্টেটগুলোতে কেন আমার জেলার ছেলেরা সেখানে খড়ের আটি ভাঙতে যাবে। তাই তো আমাদের সম্মেলনে আওয়াজ উঠেছে যে যারা স্কুল কলেজে পড়ছে তাদের খরচ কমানোর জন্য কি হবে। তাই তো আমাদের এই সম্মেলনে আওয়াজ উঠেছে যে টেট হোক, এসএসসি হোক, পিএসসি হোক, সেখানে কেন মেধার ভিত্তিতে চাকরি হবে না। তাই তো আমাদের সম্মেলনে আওয়াজ উঠেছে যে 4-এর ফর্ম ফিল আপ করে 100 দিনের কাজে দুর্নীতি আর কতদিন চলবে, কেন কাজ পাবো না, কেন এই কাজে আরো সরকারি টাকা বরাদ্দ হবো না। আমাদের সম্মেলনে তো এর বাইরে আর কোনো আলোচনা হয়নি। আমাদের কাছে আমাদের 100 দিনের কাজ, আমাদের 4-এর ফর্ম ফিল আপ করা, আমাদের কাটোয়া তাপ বিদ্যুৎ কারখানা, আমাদের কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত রেল লাইনের আলোচনা, আমাদের কাছে পরিযায়ী শ্রমিকের আলোচনা, আমাদের কাছে প্রতিদিন খেটে খাওয়া মেহনতি মানুষের জিনিসপত্রের দাম কমানোর আলোচনা। তার থেকে আর্জি করে কোন দুর্নীতি আর রেপ আমাদের নয়। তার মানে বর্তমান মেডিকেল কলেজটাতেও এই অভিজ্ঞদের বিরূপাক্ষ, এরা এতদিন ধরে সিন্ডিকেট আর থ্রেট কালচার চালিয়ে সেখানেরও ছাত্রদেরকে তাদের উপরে ছড়ি ঘুরিয়েছে। কে জানে কতগুলো ছেলে মেয়ে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কে জানে কতগুলো ছেলে মেয়ে তাদের লেখাপড়ার যে উন্নতির আরো বিভিন্ন দিকগুলো থাকে সেই দিকগুলো থেকে হাত ধুয়ে ফেলেছে, পারেনি। কে জানে কতগুলো আরো মা বাবা তাদের বাচ্চাদের এই সমস্ত মানুষের যন্ত্রণাতে তাদেরকে দেখেছে, চোখের সামনে সহ্য করেছে। সময় এসেছে লড়াই করার। দুদিনের সম্মেলনে আমরা এই সম্মেলন থেকেই আমরা শপথ গ্রহণ করেছি নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বো। কারণ এই লড়াই আমাদের কাছে কাজের দাবিতে, তার অধিকারের লড়াই, এই লড়াই আমাদের কাছে শিক্ষার অধিকারের লড়াই। তাই আপনাদের কাছে আমার শেষে দুটো অনুরোধ। এক, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 26শে সেপ্টেম্বর তার জন্মদিন, 27শে সেপ্টেম্বর রামমোহন রায়ের জন্মদিন। এমন দুজন ব্যক্তিত্ব একটা নির্দিষ্ট সমাজে, ওই সময় ঔপনিবেশিক সমাজে, যারা প্রতিনিয়ত মেয়েরা বাড়িতে থাকবে নাকি স্কুলে যাবে, মেয়েরা তারা ছোটতেই তাদের বাল্য বিবাহ হয়ে যাবে নাকি তাদেরকে একটা বয়স পর্যন্ত তাদেরকে লেখাপড়া করতে দিতে হবে, মেয়েদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করতে হবে। বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব বিয়ে করার পরে বুড়ো লোকদের সঙ্গে বিধবা হয়ে যায়, তাদের বাচ্চা বাচ্চা সেই বিধবাগুলোকে ফিরে বিবাহ দিতে হবে। সমাজের সাথে লড়াই, দেশের আইন ব্যবস্থার সাথে লড়াই, ব্রিটিশদের পরিচালিত আইন ব্যবস্থার সাথে লড়াই, আর সাধারণ মানুষের সাথ, প্রগতিশীল মানুষের সাথ, চেতনা সমৃদ্ধ মানুষের সাথ। সেই সাথ দিয়ে এই বিদ্যাসাগরের রামমোহনরা আমাদেরকে শেখায় যে অন্ধকার সমাজেও কি করে আলোর প্রদীপ জ্বালতে হয়। তাই 26শে সেপ্টেম্বর যারা ফিরে আমাদেরকে, মেয়েদেরকে, আমরা 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 যারা পরিবারের সাথে লড়াই করেছি, নিজের সাথে লড়াই করেছি, সমাজের সাথে লড়াই করেছি, ঘোমটা তুলেছি, লেখাপড়া শিখেছি, চাকরি করেছি, কেউ ট্রেন চালাচ্ছি, কেউ প্লেন চালাচ্ছি, কেউ বর্ডারে দাঁড়িয়ে লড়াই করছি, কেউ ডাক্তার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি, আর কেউ কোমর অব্দি জলে নেমে বেগনি শাড়ি পরে এখনো পর্যন্ত ICDS এর মহিলা কর্মীরা জান কবুল করে কাজ করছে। এত তাড়াতাড়ি মমতার নির্দেশে আমরা ফিরে ঘরে ঢুকে যাব না। তাই আমরা 26শে সেপ্টেম্বর আপনাদেরকে ডাকতে এসেছি, আসুন কলকাতার বুকে, একটু চিড়ে গুড় মুড়ি, গামছাতে প্লাস্টিকের খবরের কাগজে মুড়ে নিন, একটা 2 লিটার জলের বোতল কোথাও জোগাড় করে, কলে যে জল আছে সেই জল ভরে নিন। আমাদের অয়ন, অমিত, ওদের নেতৃত্বে এই জেলা কমিটি, তার সাথে ছাত্র মহিলারা আছে, আমরা ব্যাচ চাপাবো। সেই ব্যাচে আমরা লিখবো উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, ফাইট ফর জাস্টিস। কারণ আমরা জানি প্রথমে জাস্টিস চেয়েছি, তারপরে দাবি করেছি, আর এবারে জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ যদি পেতে হয় তাহলে লড়েই নিতে হবে। তাই লড়াইয়ের ময়দানে পূর্ব বর্ধমানের আর গুসকরার সমস্ত সৈনিকদেরকে আমরা চাইছি, আসুন 26শে সেপ্টেম্বর বেলা 1টার সময় কলকাতার রাজপথে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমরাও দেখতে চাই মেয়েদের বিরুদ্ধে এই আক্রমণ কতদিন না পর্যন্ত বন্ধ করছে, আর যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তাদের বুকের দম বেশি নাকি আমাদের বুকের দম বেশি।
আমার দ্বিতীয় অনুরোধ আপনাদের কাছে, এই লড়াইটা আজকে মানুষের লড়াই, এই লড়াইটা আজকে রাস্তার লড়াই। সেই লড়াইয়ে গোটা রাজ্যকে জেতাতে হবে, নির্যাতিতার মা বাবাকে জেতাতে হবে, আর যাতে ফিরে কেউ নির্যাতিতা না হয় তার জন্য লড়ে যেতে হবে। আর এই লড়াইটা পুজোর দিনগুলোতেও আমাদের পাড়ায়, আমাদের মোড়ে, আমাদের রাস্তায়, আমাদের ঘরের দেওয়ালে রাখতে হবে। এবছর পুজোয় চাইলে আমরা একটা কম দামি জামা কিনবো, এবছর পুজোতে চাইলে আমরা একটা কম জামা কিনবো, এবছর পুজোতে একটা দিন কম ঘুরতে বেরোবো, এবছর পুজোতে যদি আমি ফুচকা খেয়েও 10 টাকা খরচ করি বা যদি কোনো রেস্টুরেন্টের খেয়ে 200 টাকা খরচ করি, তাহলে এবছর পুজোতে আমরা সেই খরচেরও কিছু টাকা সেটেলমেন্ট করবো। আর এই সব যে টাকা আমি পাবো সেই টাকা দিয়ে আমার বাড়ির দেওয়ালে, আমার পাড়ার মোড়ে, আমার ঘরের উঠোনে আমি শুধু একটাই লিখে দেবো, আর জি করে নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। এই লড়াই ভুলছি না, পুজোর পরেও পুজোর সময়ও এই লড়াই চলবে। তাই কারো সার্কুলারে উৎসব হবে না, আবার কারো সার্কুলারে আন্দোলন কমে যাবে না। সেই আন্দোলনে নতুন পথের, নতুন সময়ের, নতুন প্রজন্মের আরো একজন সৈনিক হবার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে 26 তারিখ কলকাতা আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ।